দর্শক স্বাগত জানাচ্ছি এনআইটে। আমি আশিকুর রহমান অপু আপনাদের সঙ্গে আছি। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই নতুন নতুন একজন তরুণকে হাজির করি এবং ভবিষ্যৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আজকে যিনি আছেন শেহজাদ নূর তাউস, সিইও গেইজ টেকনোলজি। তাউস, স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে আনার জন্য। আমি মূলত কাজ করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশে। কম্পিউটার ভিশন এবং ভিডিও অ্যানালিটিক্স কীভাবে করা যায়, ফেস রেকগনিশন, লাইসেন্স প্লেট রেকগনিশন, এই ধরনের কাজ আমি এবং আমার কোম্পানি করে থাকি। বাংলাদেশে আমরা শুরু করেছি গত বছর আমাদের যাত্রা, এবং তারপর এখন আমরা পুলিশের সাথে কাজ করছি, বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করছি এখন আমরা বাংলাদেশে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্ট এবং সার্ভিস আমরা দিয়ে থাকি। আচ্ছা, আমরা একটা নমুনা ভিডিও দেখে আসি। তাও যে কাজগুলো করেন সে কাজগুলো একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখুন। হ্যাঁ, ক্লিপটি দেখলেন মূলত মানুষের চেহারা আইডেন্টিফাই করা, ভিডিও ক্যামেরার সঙ্গে এবং অ্যানালাইসিস করা, ডাটাবেজ তৈরি করা, একই সাথে যানবাহন রাস্তায় দু ধরনের কাজ আমরা শুনতে চাই বিস্তারিত। সো দেখেন, ঢাকা শহরে 21,000-এর উপর ভিডিও ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা যেটাকে আমরা বলে থাকি। এটা প্রতি ঘন্টায় 13 লক্ষ মিনিটেরও বেশি ভিডিও ডেটা প্রডিউস করে। আপনি যদি চিন্তা করেন, আমাদের পুলিশের কথা যদি বলি বা যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের কথা বলি, এই সকল ভিডিও ডেটা একসাথে দেখা বা মনিটর করা সম্ভব না মানুষের পক্ষে, রাইট? সো আমরা যে সফটওয়্যারটা বানাই সেটা দিয়ে আমরা আপাতত শুরু করেছি যানবাহন এবং ফেস দিয়ে, বা তাছাড়া ইমার্জেন্সি রেকগনিশন এবং কোনো ধরনের যে কোনো ক্ষেত্রে যখন পুলিশকে বা হসপিটালকে বা কাউকে ইনভলভ করতে হয়, আমরা চাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেটা করা। এবং তাছাড়া ধরেন আপনি যদি রাস্তায় নিয়মকানুন না মেনে গাড়ি চালান, রং ওয়েতে গাড়ি চালান বা রং জায়গায় পার্কিং করেন গাড়ি, সেটাকে কিভাবে অটোমেটিকলি আমরা সফটওয়্যার দিয়ে ধরতে পারি এবং আপনাকে ফাইন করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করছি। তাছাড়া ধরেন আপনার বাসায়, আপনার অফিসে বিভিন্ন মানুষ আসা যাওয়া করে, সেটাকে যে সাধারণত আমরা মেনটেন করি রেজিস্টার দিয়ে বা অনেক সময় আরএফআইডি দিয়ে, কিন্তু সেটা সমস্যা হচ্ছে কি যে লোকটা আসে তার কিন্তু সেটা আপনার সিস্টেমের সাথে কমপ্লাই করতে হয়। এখন কথা হচ্ছে কি যে আমরা কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা এই সফটওয়্যারটা বানাচ্ছি এটা করার জন্য যে কিভাবে আমরা অটোমেটিকলি এই জিনিসটা লগ রাখতে পারি, কে আসলো, কে গেল, কখন আসলো, কতক্ষণ থাকলো। কারণ কি এগুলো সিকিউরিটির ক্ষেত্রে, বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অনেক ধরনের ভূমিকা পালন করে থাকে। সো আমাদের সফটওয়্যার দিয়ে বেসিক্যালি আমরা ক্যামেরাটাকে ভিডিও রেকর্ডার থেকে একটা অ্যাকচুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিণত করি, যা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন। ক্যামেরাটাই মানে একই সাথে রেকর্ড করার পাশাপাশি রাইট, আমাদের সফটওয়্যারটা হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেদের ক্লাউডে বা আমাদের নিজেদের একটা মেশিনে রান করি, যেটা ক্যামেরা থেকে জাস্ট একটা ফিড নিয়ে সেটাকে সবসময় অ্যানালাইজ করতে থাকে। অলমোস্ট লাইক আপনি একজন মানুষকে হায়ার করেছেন যে ক্যামেরা দেখে দেখে জাস্ট নোট করে কি হচ্ছে, কি এতটা দিকে অমুক আসলো, এই আসলো, এতটা দিকে বি ছাড়লো, এতটা দিকে সি, এতটা দিকে এই আমার ডেটার বাইরে কেউ একজন আসছে, এরকম। আমার প্রশ্ন হচ্ছে যে এই এরকম সফটওয়্যার তো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্নখানে ব্যবহার হয়, তারা কিরকম কি ব্যবহার করে, সেগুলো কোথা থেকে উৎপাদিত হয়, আর আপনারা কি নিয়ে কাজ করছেন বাংলাদেশে এরকমটা ব্যবহার আর কেউ করে কিনা? রাইট। সো আমরা যা দেখে থাকি, আমরা যে টেকনোলজিটাকে বানাই সেটাকে বলা হয় আনকোঅপারেটিভ ফেস রেকগনিশন। সো বিশ্বে বিভিন্ন কোম্পানি এটা নিয়ে কাজ করছে, এটা একটা অ্যাক্টিভ রিসার্চ এরিয়া। সো এমন না যে এক্স্যাক্টলি এটা 100% অ্যাকুরেসিতে কেউ ফুল ফ্লেজেড লঞ্চ করছে। সো বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানি কাজ করে। নাম নিলে চায়নায় সেন্স টাইম আছে, ফেস প্লাস প্লাস আছে, আমেরিকায় বিভিন্ন কোম্পানি আছে। আমি যে কোম্পানিতে কাজ করতাম আগে, এনভিডিয়া, তাছাড়া আইবিএম, তারা সবাই এই টেকনোলজি বানানোর চেষ্টা করছে এবং কাজ করছে এই লাইনে। আমরা যেখানে আসি সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে ফেস রেকগনিশনে রিসার্চ করি। সো আপনি যে ক্লিপটা দেখেছেন, এই পুরো টেকনোলজিটা আমাদের নিজেদের নিজেদের বানানো ইন হাউস রিসার্চ টিম, ডেটা কালেকশন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সব আমাদের নিজেদের করা, মেড ইন বাংলাদেশ এন্টায়ারলি। সো এই জিনিসটা আমরা মূলত করে থাকি, এবং আমাদের অ্যাকুরেসিজ মনে করেন ইন্টারন্যাশনাল যে বেঞ্চমার্কগুলো আছে, মেগা ফেস নামের একটা বেঞ্চমার্ক আছে, লেবল ফেসেস ইন দ্য ওয়ার্ল্ড আছে, সেখানে আমরা মোরলেস 98% অ্যাকুরেসি, মানে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ডের মোটামুটি পারফর্ম করে থাকি। গেজ টেকনোলজির টেকনোলজি সম্পর্কে শুনবো, তার আগে একটু তাউস সম্পর্কে শুনি। শেহজাদ নূর তাউস ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা এবং এক পর্যায়ে
বাংলাদেশ ছেড়ে কানাডা যাও পড়াশোনার জন্য, মানে ছোটবেলায় কি স্বপ্ন ছিল, কিভাবে সে স্বপ্ন হলো? ক্লাস 4-এ আমার একজন টিচার ছিলেন তারেক ভাই নামের, তো উনি বেসিক্যালি আমার হোম টিউটর ছিলেন, আমার বাসায় আসতেন, আমাকে পড়াতেন। সো তখন উনি আমাকে অনেক বিভিন্ন দিন বিভিন্ন গল্প বলতেন। তো একদিন উনি আমাকে বিল গেটস নিয়ে অনেক গল্প বলেছেন। সো মেইনলি কথা শুরু হয়েছিল বিল গেটসের বাড়ি নিয়ে। সো বিল গেটসের বাড়ি নিয়ে সে অনেক, মানে উনি একটা ডকুমেন্টারি দেখেছিলেন, সো ওটা নিয়ে উনি আমাকে অনেক তথ্য দিচ্ছিলেন। সো ওই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে। আমি মনে করি এটা কত সাল হবে? এটা হবে 2006-এর দিকে। 2006-এ তাউস হচ্ছে ক্লাস 4-এ পড়েন, তার মানে তাউসের বয়সটা আমরা একটু 10-এর মতো, তখন 10-এর মতো, তার মানে এখন হচ্ছে 22-এর মতো। রাইট। আমরা এত কম বয়সে এরকম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারই বলি, এরকম একজন মেগা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেয়েছি যে বাংলাদেশকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপ্লাই দিতে যাচ্ছে, ইতিমধ্যে দেওয়া শুরু করেছেনও। তাও হ্যাঁ, সো তখন বেসিক্যালি উনি আমাকে যখন বলেন, তো আমি বেসিক্যালি ওনাকে জিজ্ঞেস করছি বিল গেটস কে এবং কি করছেন। বিল গেটস অ্যাকচুয়ালি খুব কম বয়সে মাইক্রোসফট শুরু করেন অ্যাকচুয়ালি, এবং উনি খুব কম বয়সে সফটওয়্যার প্রোগ্রামিং শুরু করেন। তো ওটা দেখে আমি অ্যাকচুয়ালি নিজেও সফটওয়্যার প্রোগ্রামিং শুরু করেছিলাম। আমার মনে আছে আমার বাবা আমার জন্য একটা বই কিনে নিয়ে এনেছিলেন নীলক্ষেত থেকে, র্যান্ডম ক্লাস 4-এ থাকতে। সো আমি জাস্ট বলেছিলাম আমি প্রোগ্রামিং শিখতে চাই। সো বাবা এরকম একজনকে পাঠিয়ে দিয়েছেন বই আনতে, উনিও জাস্ট দোকানে যা বসে প্রোগ্রামিং এর বই দিতে, তো যেটা দিয়েছে। সো ওটা নিয়ে চলে আসছেন। সো ওই বইটার নাম ছিল মাস্টারিং ভিজুয়াল বেসিক 6। তো এই বইটা দিয়ে আমার প্রোগ্রামিং যাত্রা শুরু। এই বইটাতে একটা সিডি ছিল যেখানে ধরেন বিভিন্ন প্রোগ্রামের সোর্স কোড ছিল, এক্সাম্পল কোড, যেটাতে আমি এক্সপেরিমেন্ট করতাম, এবং এক্সপেরিমেন্ট করতে ভুল করে কোড ভেঙে আস্তে আস্তে আমি শিখি আর কি। সো এখানেই আমি প্রোগ্রামিং, এবং আমি অ্যাকচুয়ালি অনেক মজা পেয়েছিলাম প্রোগ্রামিং করে কম বয়সে। সো দেখা যেত আমি তখন গেম টেম খেলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম অ্যাট দ্যাট পয়েন্ট। বন্ধ করে আমি শুধু আমার পুরোটা সময় শুধু প্রোগ্রামিং করতাম কম্পিউটারে। সো এভাবেই মূলত শুরু। তারপর আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, কিছু বিভিন্ন প্রজেক্টে কাজ করি সময়ের সাথে, এবং তারপর আমি বাইরে যাই কম্পিউটার সায়েন্স পড়তে। এভাবেই আমার ছোটবেলায় আরো কিছু নিশ্চয়ই করা হয়েছে যেগুলো আলোচনায় উঠেছে, একটু শুনতে চাই। সো আমি ক্লাস 6-7-এ থাকতে আমি একটা মেটা সার্চ ইঞ্জিন বানিয়েছিলাম, যেটা হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেরকম গুগল, ইয়াহু, আলটা ভিস্টা এটসেট্রা, বিভিন্ন সার্চ ইঞ্জিন, সার্চ W3। সো বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে রেজাল্ট এনে একসাথে করে আপনাকে অর্গানাইজ করে দেখাতো। এটা তখন একটু আলোচনার মুখে এসেছিল, কারণ এখন কি অবস্থায়? এখন আমরা এটা বন্ধ করে ফেলেছিলাম তার 1-2 বছরের মাথায়। এটা মোরালেস একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট টাইপের ছিল। তা আলোচনার মুখে ছিল, তখন আমার বয়স ছিল 13 বছর। সেই জিনিসটা একটু এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। সার্চ W3-তে আমি একাই ছিলাম। সো পুরোটাই আমি একাই বানিয়েছিলাম। তো তারপর এটার পর আমি কিছু আমার একটা বন্ধু ছিল তখন মুতাসিম নামের। সো তখন ও একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্রজেক্টে কাজ করতো, নাম নগর বালক। সো নগর বালক ছিল অ্যাকচুয়ালি যখন ফেসবুক বন্ধ হয়ে যায়, আপনাদের মনে আছে 7-8-এর কথা, আর একটু পরে হয়তো 8-9 এরকম। সো তখন আপনার হয়তো মনে হয় ফেসবুক এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল অ্যারাউন্ড দ্যাট টাইম। সো তখন ওর ওয়েবসাইটে ট্রাফিক এত বেশি ছিল যে অ্যালেক্সাতে তার র্যাঙ্ক টুইটারের উপরে ছিল ইন বাংলাদেশ, এই বাংলাদেশের ইনবাউন্ড ট্রাফিকের মধ্যে। সো তখন আমরা অনেক ক্লোজ হয়েছি। আমার তখন চিন্তা ছিল যে আমিও একটা সোশ্যাল নেটওয়ার্ক বানাবো, ওর দ্বারা অনুপ্রাণিত হয়ে। সো আমি কিছু সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট বিভিন্ন সময় ট্রাই করার চেষ্টা করেছি, আসলে ওরকম ডমিনেন্স পাইনি। বাট তারপর যেটা হয় সেটা হচ্ছে কি আমি আর মোতাসিম আরও ক্লোজ ফ্রেন্ডস হই। সো ইভেন্চুয়ালি আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমরা হচ্ছে গিয়ে একসাথে একটা প্রজেক্ট শুরু করি, নাম ইনকগনিটো। সেটা ছিল একটা অ্যানোনিমাস সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ, একটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ যেখানে আপনি যে আপনার একটা স্ট্যাটাস দিলেন, পরিচয়টা লুকিয়ে রেখে, এক্স্যাক্টলি। সো কেউ আপনার জানবে না যে কে দিয়েছে, জাস্ট পোস্টটা দেখতে পারবে, এতে কমেন্ট করতে পারবে, অ্যানোনিমাস একটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ। সো এটা মোরলেস এটাও একটা এক্সপেরিমেন্ট প্রজেক্ট। আমরা বাংলাদেশ স্টার্টআপ কাপের একজন প্রতিযোগী ছিলাম, এবং তখন আমরা ফাইনালিস্ট হয়েছি আর কি ওইবার। তারপর এটা ইভেন্চুয়ালি ওয়ার্কআউট করেনি, কারণ কি আমরা ফেসবুক এপিআই এর উপর ডিপেন্ডেন্ট ছিলাম এটসেট্রা। তারপর আমি চলে যাই কানাডায় পড়াশোনা করতে, মোতাসিম চলে যায় মালয়েশিয়ায় পড়াশোনা করতে। কখনো আমরা অ্যাকচুয়ালি ভাবিনি অ্যাট দ্যাট পয়েন্ট যে আমরা হয়তো আবার কোনো একদিন একসাথে কাজ করবো, বাট আমরা যেহেতু বন্ধু ছিলাম আমরা ইন টাচ থেকেছি। আমরা শুনবো দর্শক, আমাদের টেলিফোন করতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিফোন নাম্বার 0281892118। আমরা দুই ক্ষুদে বিজ্ঞানীর গল্প শুনছি, যারা ক্ষুদে বিজ্ঞানী ছিলেন আজকে থেকে বছর 10 আগে, এখন পরিণত বিজ্ঞানী। আমরা শুনতে চাই বন্ধুত্ব সঙ্গে, রাইট। সো বন্ধুত্ব বজায় রেখেছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি। সো তারপর আমি অ্যারাউন্ড 2017 শুরুতে আমি IBM এ যাই জব করতে। সো তখন হচ্ছে কি আমি IBM এর সাথে, IBM কে বাঙালিদের জব পাওয়া খুব সচরাচর ঘটনা না। সো এখানে IBM এ আমার ছাড়া আমি আর 3জনকে চিনতাম এট দ্য টাইম IBM এ, বাংলাদেশি যারা কাজ করতেন। তাছাড়া এখন ধরেন আরো অনেকজনকে চিনেছি। সো IBM এ আছে বাঙালি ডেফিনেটলি, এবং অনেক উচ্চ পদেও বাংলাদেশি আছেন কয়েকজন। সো আমার অ্যাকচুয়ালি বস নিজেও বাংলাদেশি ছিলেন, উনি ছিলেন IBM এর, এখন উনি পার্টনার IBM এ। সো উনি অনেক হাই লেভেল, অনেক বছর ধরে কাজ করেন IBM এ। সো আমি বেসিক্যালি ওনার টিমে জয়েন করি, উনি ছিলেন ওয়াটসন IoT-র হেড। সো IBM এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস প্রজেক্টে আমি কাজ করতাম। সো তখন আমি কম্পিউটার ভিশন, ভিডিও অ্যানালিসিস এগুলো নিয়ে অনেক কাজ করা হয়, এবং আমি অনেক কিছু শিখি।
সো তখন আমি ন্যাচারালি মুতাসিমের সাথে যখন কথা হতো মুতাসিমকে বলতাম যে আমি এইগুলো যে কোনো জিনিস কাজ করছি এটাই ফিউচার, ওয়ার্ক এরিয়া শেয়ার করা। রাইট রাইট, সো এটাই ফিউচার। মুতাসিম তখন কি কাজ করতেন? সো মুতাসিম তখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সো উনি অ্যাকচুয়ালি স্পেসিফিকলি কোনো প্রজেক্টে কাজ করছিল না। ও অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং স্টোরি, ও অ্যাকচুয়ালি একটা গান বের করেছে এর মধ্যে। সো ওর অ্যাকচুয়ালি একটা ইউটিউব সিঙ্গেলে ওর হচ্ছে গিয়ে 1 মিলিয়ন প্লাস ভিউজ এখন। কি গান সেটা? বিলীন নাম। আচ্ছা, আমরা মুতাসিমকে যদিও পাচ্ছি না। 1 মিলিয়ন প্লাস ভিউজ, মানে বাংলা গান, রাইট, বিলীন নামের, যেটা ও অ্যাকচুয়ালি ছোটবেলায় স্কুলে লিখেছিল, পরে এটাকে অ্যাকচুয়ালি প্রডিউস করা হয়। সো মুতাসিমের সাথে কন্ট্যাক্ট থেকে ওকে বেসিক্যালি আমি বলেছি আইডিয়াস এর কথা, যে এগুলো এটাই ফিউচার, বিকজ আমি দেখছিলাম যে আইবিএম অনেক আমরা কি ওই আপনার যে ভিডিও স্যাম্পলটি দেখলাম সেখানে মুতাসিমের ছবি আছে, রাইট, আমরা একটু দেখার চেষ্টা করব। মুতাসিমের ছবিটা আছে ওখানে, একটু যদি এক ফাঁকে, আমরা যেহেতু তার গল্প শুনছি, তাকে এই মুহূর্তে স্টোরিতে পাচ্ছি না। হ্যাঁ, মুতাসিমের গল্প ওই ভিডিওটিতেই মুতাসিমের ছবি আছে, আমরা দেখে নিব। আচ্ছা, গল্পটা শুনতে থাকি তখন। হ্যাঁ, সো তখন আমি তাকে বলি আমাদের প্রজেক্টের কথা, এবং যখন আমরা এটা নিয়ে ডিসকাস করি তখন আমরা চিন্তা করি যে আমরা ছবিটা পেয়েছি, আমরা একটু দেখে নেই। মুতাসিমের দুই বন্ধুর গল্প শুনছে, এবং আরেক বন্ধুর চেহারাটা একটু দর্শকদের দেখানো উচিত এই ভিডিওতে। গেজ টেকনোলজির কো-ফাউন্ডার যিনি, এবং তার হাত ধরে, দুজনের হাত ধরেই জয় করা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সো আমি বেসিক্যালি ওর সাথে যখন শেয়ার করি তখন ও বলে যে মানে একসাথে করা উচিত এরকম একটা কিছু। সো তখন আমরা প্রথমে বিভিন্ন কিছু আইডিয়াস নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, বাট আমরা কোনো একটা স্পেসিফিক প্রজেক্টে স্টিক করিনি। সো আমরা জাস্ট এক্সপেরিমেন্ট করতাম। তো তারপর মুতাসিম একদিন বলে যে দেখো, আমি মালয়েশিয়ায়, তুই কানাডায়, আমেরিকায়, কানাডা এখন অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম। সো তখন এটা হবে না, আসলে আমি আসি কানাডা। সো তখন মুতাসিম অ্যাকচুয়ালি মালয়েশিয়া থেকে কানাডা চলে আসে। সো কানাডায় যখন আসে তখন আবার আমার চাকরি হয় আমেরিকায়। সো তখন আমি চলে যাই এনভিডিআই ক্যালিফোর্নিয়ায়, বাট যেহেতু ও ভ্যাঙ্কুভার আসে, আমরা কাছাকাছি ছিলাম। সো আমার দেখা যেত প্রতি উইকেন্ড আমি ফ্লাই করে ভ্যাঙ্কুভার চলে যেতাম ওর সাথে কাজ করতে। সো তখনই অ্যাকচুয়ালি গেজের কিছু ইনিশিয়াল আইডিয়াস নিয়ে আমরা কাজ করা শুরু করি। যখন আমি এনভিডিআইতে ছিলাম তখন বেসিক্যালি একটা আইডিয়া, মানে ব্রেন স্টর্মিং নিয়ে কাজ করতাম। 2017 মানে 2017 শেষের দিকে, রাইট। তখন আমরা ব্রেন স্টর্মিং করতাম, বুঝলি, এখনো কোনো কোড করা শুরু করিনি এই অবস্থায়। সো তারপর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা আইডিয়া বানাই, তো সেটা নিয়ে আমরা ওয়াই কম্বিনেটর, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্টার্টআপ এক্সেলারেটর, সেখানে আমরা অ্যাপ্লাই করি। জাস্ট আউট অফ কিউরিওসিটি আমরা অ্যাপ্লাই করি। আমরা কোনোদিন চিন্তা করিনি অ্যাকচুয়ালি আমরা কিছু পাবো ওখান থেকে। তো যেটা হয় ওরা আমাদেরকে ইন্টারভিউর জন্য সিলেক্ট করে, এবং ইন্টারভিউর জন্য অ্যাকচুয়ালি ওয়াই কম্বিনেটরে ইটস লেস দ্যান 10% সাকসেস রেট। সো অ্যাকচুয়ালি 100-র মধ্যে 10টারও কম স্টার্টআপ করে ইন্টারভিউর জন্য সিলেক্ট করে। যখন ওটা ওরা করে তখন মুতাসিম আমরা একটু সিরিয়াস হয়ে উঠি যে আমাদের এটা করা উচিত। সো তখন আমরা একটু সিরিয়াস হয়ে আমরা যাই ইন্টারভিউ করতে। আমাদেরকে অ্যাকচুয়ালি ওরা ফ্লাই করে নিয়ে যায়, মুতাসিমকে ফ্লাই করে আনে ভ্যাঙ্কুভার থেকে ওদের অফিসে। সো আমরা ইন্টারভিউ করি। সো ইন্টারভিউতে আমরা রিজেক্টেড হই। আচ্ছা, সেটা ছিল আমাদের একটা খুব বড় ব্যর্থতা আমাদের মনে, এবং এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা ছিল। সো অ্যাকচুয়ালি আমার এখনো মনে আছে, আমরা ইন্টারভিউ থেকে বাসায় আসি এবং কথা বলতে বলতেই আমরা ডিসাইড করি যে ইউনো হোয়াট, আমরা এই জিনিসটা বাংলাদেশে করব। তার 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি আমার রেজিগনেশন সাবমিট করি। ওর ব্যাগস প্যাক করে আমরা তার আই থিঙ্ক 3 to 4 উইকসের মধ্যে ফ্রম দ্যাট রিজেকশন ডে আমরা ঢাকায় ছিলাম। আচ্ছা, সো তখনই মূলত আমরা ঢাকায় এসে গেজ নিয়ে কাজ শুরু করি। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলি। আমাদের থার্ড যে পার্টনার জয়েন করেছিলেন আমাদেরকে, মাস ভাই। আমরা একটু মুতাসিমের কাছ থেকে গান শুনে আসি। হ্যাঁ, শিওর, আমরা একটু গান শুনি মুতাসিমের, আমরা ইউটিউব থেকে তার গান শুনতে যাচ্ছি। আচ্ছা, একটু সময় লাগবে। আমরা তাহলে আপনারা দুই বন্ধু বাংলাদেশে চলে আসলেন, এটা নিয়ে বাংলাদেশে কাজ করবেন। রাইট রাইট। এখন পর্যন্ত কতটুকু হলো এই? সো আমরা যখন এসেছিলাম তখন আমরা জাস্ট শুরু করেছি একদম কিছু না নিয়ে। আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাছে গেছি, যে আমরা পিচ করেছি আইডিয়াস যেগুলো আমরা বাইরে দেখে এসেছি, যেরকম ট্রাক ম্যানেজ করা যায় চাইলে ক্যামেরা দিয়ে। সো এগুলো জিনিস আমরা পিচ করেছি। তখন মেঘনা গ্রুপ অ্যাকচুয়ালি ফার্স্ট কোম্পানি যারা আমাদের কথায় একটু কনভিন্সড হন এবং আমার সাথে কাজ করতে চান। সো এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট আমরা ল্যান্ড করি। তারপর থেকে এই পর্যন্ত আমরা আরও অনেক প্রাইভেট সেক্টরে কাজ করেছি, গভর্নমেন্ট কিছু অর্গানাইজেশনে কাজ করেছি, যার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একজন। ডিএমপির সাথে আমরা যে প্রজেক্টটা এখন কোলাবরেট করছি সেটা হচ্ছে গিয়ে যে রং ওয়ে রং পার্কিং গাড়ি ধরা, সেটাকে কীভাবে অটোমেটিকলি ফাইন করা। আপনি হয়তো দেখেছেন ভিডিও মামলা হচ্ছে আজকাল, সেটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি অটোমেট কীভাবে করা যায়, যেখানে পুলিশ অ্যাকচুয়ালি যেয়ে ফাইন করতে হবে না। তাছাড়া ধরেন স্টপ লাইনের সামনে আপনি গাড়ি থামান, এটাকে কীভাবে মামলা করা যায়, এবং এছাড়া বিভিন্ন ধরনের রোড সেফটি ভায়োলেশন যে আমরা করে থাকি সাধারণত। ওয়ার্ল্ড ওয়াইড এগুলো হয়ে আসছে, রাইট। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু হয়ে আসছে, এরকম সফটওয়্যার তো পৃথিবীর অন্যান্য দেশে চলছে। তাহলে বাংলাদেশ সেগুলো হার না করে কেন নিজের টেকনোলজি বিল্ড আপ করবে? খরচ তো বাড়বে এতে। এখানে কিছু জিনিস আছে। একটা হচ্ছে কি যে ওয়ার্ল্ড ওয়াইড মানে স্পেসিফিকলি যে ধরনের রোড সেফটি ভায়োলেশনস আমরা খুঁজছি, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্পেসিফিকলি এই ধরনের কাজ অনেক জায়গায় হয়। যেমন ফর এক্সাম্পল আমি যদি রংওয়ের কথা বলি, রংওয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের রাস্তায় অনেক জায়গায় দেখা যায় একটা মেজর প্রবলেম, বাট এটা আসলে বিশ্বের অন্যান্য অনেক দেশে কমই একটা প্রবলেম। বাংলাদেশের চরিত্রটা ইউনিক। সো এখানে একটা জিনিস হচ্ছে, এবং আমাদের প্রবলেমসগুলো কিন্তু ইউনিক। মানে অনেক কিছু আছে যেটা ধরেন আমেরিকার প্রবলেম, যেটা আমাদের প্রবলেম না। অনেক কিছু আছে যেটা আমাদের প্রবলেম, যেটা আমেরিকার প্রবলেম না। সো আমাদের
আমাদের সফটওয়্যারটা কাস্টমাইজড হতে হবে আমাদের পুলিশের নিডস নিয়ে। আমাদের লোকজন কিন্তু মানে এরকম বিজ্ঞানীরা গান গায়, এটা শুনলে খুব আন্দোলিত হয়। তার চেহারাটা আরেকবার দেখাবো, মানে দর্শকদের আমি কেন দেখাচ্ছি যে এরকম একজন বিজ্ঞানী চেহারা দেখাতে চান না জন্য স্টুডিওতে হাজির হননি, অথচ এত ভালো গানও করেন। সে ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম তাকে, আরেকবার দেখা নিলাম। এই হচ্ছে মুত্তাসিম, এই সেই গায়ক, এই সেই কো-ফাউন্ডার গেজ ফাউন্ডেশন টেকনোলজির, এবং একই ধারে বিজ্ঞানী। আমরা দুই বন্ধু চলে আসলেন, এবং এখন আমার প্রশ্নটা ছিল যে আপনারা যে কাজটি করছেন, কেন বাংলাদেশের সরকার বা পুলিশ কেন আপনাদের থেকে জিনিসটা নেবে? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো ইউনিক, এটা একটা। সেকেন্ড জিনিস হচ্ছে যে সব দেশেরই ড্রাইভিং কালচার কিন্তু ডিফারেন্ট। আমাদের দেশের ড্রাইভিং কালচার আমেরিকার ড্রাইভিং কালচার কিন্তু সেম না। আপনারা ওখান থেকে একটা টেকনোলজি এনে এখানে অ্যাপ্লাই করবেন, ডাইরেক্টলি চলবে তা কিন্তু অ্যাকচুয়ালি না। তো ওখানের ক্যামেরাতে গাড়িগুলো যেভাবে চলে, আমাদের দেশে গাড়িগুলো যেভাবে অনেক ডিফারেন্স। এবং আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আমরা গাড়ির ডিটেক্ট করি যে কত ধরনের গাড়ি আছে। আমরা 11 ধরনের ভেহিকল বাংলাদেশে ডিটেক্ট করার একটা নেটওয়ার্ক ট্রেন করেছি, একটা মডেল ট্রেন করেছি। তো আপনি যদি চিন্তা করেন, এগুলো থেকে ম্যাক্সিমাম ভেহিকল পৃথিবীতে অন্য কোথাও আপনি পাবেনও না ইন দ্য ফার্স্ট প্লেস, রাইট? ঠেলা গাড়ি পৃথিবীর কোথাও, রাইট। সো এখন এগুলো জিনিসের জন্য যেহেতু আমাদের কাজ করা লাগে, সো সফটওয়্যারটাও ধরেন হোম গ্রোন হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ কি, এবং আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে ধরেন আপনি ঢাকার যদি পপুলেশন চিন্তা করেন, ঢাকা ইজ ওয়ান অফ দি মোস্ট ওভার পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই ধরনের যে এটার সাথে যে প্রবলেমসগুলো আসে, এগুলো কারো না কারো সলভ করতে হবে। সেটা কিন্তু একটা আমেরিকান সফটওয়্যার কোম্পানি আমাদের জন্য সলভ করে দিতে পারে। বিষয় কি থাকে যে বিশেষ করে ফেস ডিটেকশন করার ক্ষেত্রে এখানে একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারও আসে, যে আপনি যদি একটা ফরেন কোম্পানিকে আপনার দেশের ভিডিও ফুটেজ অ্যাক্সেস করতে দেন এবং ওটার উপরে কাজ করতে দেন, সেখানে একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারও থাকে। এবং স্পেসিফিক যদি আপনি কাস্টমাইজেশন করতে চান কোনো, ন্যাচারালি যে কোনো কোম্পানি চাবে আপনার ভিডিও ফুটেজ নিয়ে কাজ করতে, সেটা দিলে এখানে একটা, যদি ফরেন কোম্পানি হয় তাদের তো অ্যাকচুয়ালি কোনো টাইজ নেই বাংলাদেশে, রাইট? সেখানে একটা ন্যাশনাল সিকিউরিটি। আমরা আরো শুনবো, একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, আমরা আসলে খুব চমৎকার গল্প শুনছিলাম। ভিডিও ক্যামেরায় অনেক কিছু আমরা রেকর্ডিং করি, সিসি ক্যামেরা দেখে আমরা মনিটরিং করি, কিন্তু এই 16 কোটি মানুষের দেশে যদি অনেক সিসি ক্যামেরা মনিটরিং করতে হয়, অনেক ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করতে হয়, মানুষের পক্ষে সেটা সম্ভব না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেটা সম্ভব, সেটি তৈরি করছেন দুই তরুণ বিজ্ঞানী, একেবারে বয়স 22-এর কোঠায় বললেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে বাকিটা শুনে। দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকবার। আমাদের অতিথি খুবই বয়স কম, কিন্তু ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশে বলা যায় এককভাবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানকে তিনি তার সফটওয়্যার দিয়ে সহযোগিতা করছেন। বাংলাদেশ পুলিশের সঙ্গেও কথা হচ্ছে, বাংলাদেশের ট্রাফিক পুলিশও তাদের কাছ থেকে এই প্রজেক্ট নেবে কিনা সে চিন্তাভাবনা করছে। আমি একটু শুনতে চাই যে আর কি কি ব্যবহার হতে পারে। রাইট। সো আমরা প্রাইভেট সেক্টরে যেটা এখন আমাদের মেইন প্রোডাক্ট, সেটাতে আমরা অ্যাটেন্ডেন্স মনিটরিং সেল করছি। সো যেটা হয় অনেক সময় সেটা হচ্ছে গিয়ে যে, কারণ আরএফআইডি ট্যাপ করা বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কিন্তু একটা সময়ের বিষয়, এবং এখানে লাইন আপস হয় এবং অনেকে ধরেন ভুলে যায় বা করে না, যার কারণে এবং তাদের পেরোল এটা কিন্তু একটা হিউম্যান এরর, যেটা রাইট, হিউম্যান এরর যেটা। সো এই জিনিসটাকে কিভাবে বন্ধ করা যায়, ক্যামেরাতে কিভাবে আমরা অটোমেটিকলি মনিটর করি কে আসলো কে গেল, যাতে পেরোল সিস্টেম থেকে শুরু করে সবকিছু অটোমেটেড হয়ে যায়, অ্যাটেন্ডেন্স সিস্টেম পুরোপুরি অটোমেটেড হয় বিভিন্ন বিজনেসেস। আমরা অ্যাকচুয়ালি সেভারাল গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি রাইট নাও। সো অ্যাকচুয়ালি এটা ডিপ্লয় করার জন্য। তাছাড়া সরকারি কিছু প্রতিষ্ঠান আছে যেটা হয়তো কনফিডেন্সিয়াল রিজনের জন্য আমি নাম নিতে পারবো না, বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি আমরা সিমিলার প্রজেক্ট করে থাকি। কি পরিমাণ ডাটা একটা সফটওয়্যার নিতে পারবে? ধরেন আমি যদি ঢাকা শহরকে সারাউন্ড করতে চাই, ঘিরে ফেলতে চাই, ঢাকা শহরে এই লোকগুলো, এই 2 কোটি লোকের বাইরে কেউ নড়াচড়া করবে না, রাইট? সো এখানে সফটওয়্যার দিয়ে তো আসলে সবকিছু সম্ভব। এখানে সফটওয়্যারটা তো মেইন, এখানে জিনিস হচ্ছে আপনি কতটুকু হার্ডওয়্যার দিচ্ছেন। এখানে যদি আপনি একটা পুরো ডেটা সেন্টার বসায় দেন, এটা লক্ষ লক্ষ হাজার হাজার ক্যামেরা ইজিলি, টেকনোলজির রেডি আছে। ব্যাপারটা হচ্ছে কি, এখানে কতটুকু ইনভেস্টমেন্ট আপনি করেন এটার উপর। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে, আমরা অ্যাকচুয়ালি ফেস রেকগনিশন কিন্তু মাস সার্ভিলেন্সের জন্য সেল করি না। আমাদের মেইন গোল হচ্ছে কি যে, আমরা শহরটাকে কিভাবে বেটার বানাতে পারি, রাইট? সো ধরেন আমার ইমার্জেন্সি সার্ভিস লাগবে, সো ইমার্জেন্সি সার্ভিস অটোমেটিকলি কিভাবে অ্যালার্ট করা যায় কোনো অ্যাক্সিডেন্ট হলে, অর কেউ ট্রাফিক
ট্রাফিক রুলস ভাঙছে এদেরকে কিভাবে অটোমেটিক্যালি ফাইন করা যায় যাতে মানুষজন ট্রাফিক রুলস কম ভাঙে, যাতে আমাদের ঢাকার ট্রাফিক প্রবলেম কিছুটা হলেও দূর হয়। পুলিশের বাতি নিয়ন্ত্রণের রাইট, এবং আমাদের ফিউচারের প্ল্যান আছে যে পুলিশের অ্যাকচুয়ালি যে লাইটস এগুলো কিভাবে অটোমেট করা যায়, এগুলো জিনিস আমরা সময়ের সাথে করতে চাই যাতে বাংলাদেশে ঢাকা সিটি মেইনটেনেন্স একটা পজিটিভ চেঞ্জ আসে। তার মানে কিন্তু আমরা আসলে ম্যাস সার্ভেলেন্সের দিকে যাচ্ছি না, আমরা আসলে ম্যাস ফেস রেকগনিশন প্রোডাক্ট কোনোটা বানাচ্ছি না এখন। কিন্তু এই প্রোডাক্ট দিয়ে সেটা করা সম্ভব কিনা? সো এই ধরুন আমি একটু অন্যভাবে বলতে চাই যে ধরুন একটা স্কুলে কয়েক হাজার শিক্ষার্থী থাকতে পারে, এর বাইরে রাইট। সো আমরা অ্যাকচুয়ালি একটা স্কুলের সাথে কাজ করছি এখন, এগেন আমি নাম নিচ্ছি না, বাট আমরা অ্যাকচুয়ালি একটা স্কুলে এটা ডিপ্লয় করেছি, যেখানে তারা স্কুলের যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন আসে তাদের প্যারেন্টস একটা নোটিফিকেশন পায় যে আপনার বাচ্চা এসেছেন, এবং যখন সিসি ক্যামেরা অ্যানালাইসিস করে, হ্যাঁ সিসি ক্যামেরা থেকে যে দেখা গেছে তাকে এতটা সময়, এবং স্কুল ওই ফেসটা দেখলে ওই ফেসের কন্টাক্ট নম্বরে এসএমএস চলে যাচ্ছে, হি অর শি ইজ প্রেজেন্ট, এবং তারপর হচ্ছে গিয়ে দিন শেষে একটা এসএমএস যায় যে আপনার বাচ্চাকে লাস্ট এতটার সময় দেখা গেছে। সো যদি এর মধ্যে কোনো কারণে বাচ্চা বের হয়ে থাকে, একটা এসএমএস যায় যে আপনার বাচ্চা কিন্তু এক্সিট গেটে দেখা গেছে ইন দ্য মিডল অফ দ্য ডে, যখন তাকে দেখার কথা না। সো স্কুল বাঙ্কিং, স্কুল থেকে বের হয়ে যাওয়া, স্কুলে না যাওয়া, এবং একটু লার্জ স্কেলে আমি নিতে চাই বিষয়টা। একটা স্কুলিং এর দেখলাম 11 লাখ রোহিঙ্গা টেকনাফে আছে, রাইট? এই সফটওয়্যার দিয়ে কি তাদেরকে ঠিক একটা জায়গার বাইরে তারা বেরোলো কিনা? এখানে এই সফটওয়্যার দিয়ে ডেফিনেটলি আমরা যেহেতু অ্যাটেন্ডেন্স এবং অ্যাক্সেস কন্ট্রোল করে থাকি, এই সফটওয়্যার দিয়ে ডেফিনেটলি তা পসিবল। আমরা রোহিঙ্গা নিয়ে পপুলেশনটা 11 লাখ, রাইট? পপুলেশনটা আসলে এখানে ফ্যাক্টর না, এই কারণে যে এই জিনিসটা একটা কম্পিউটিং রিসোর্সের ব্যাপার। আপনি যদি একটা রুম জুড়ে ডেটা সেন্টার বসায় দেন, এটা হাজার হাজার ক্যামেরা অ্যাক্সেস করতে পারবে 11 লাখ মানুষ, নট আ প্রবলেম। প্রবলেমটা হচ্ছে গিয়ে যে এই জিনিসটা মানে আমরা অ্যাকচুয়ালি ওটা নিয়ে এখন কাজ করছি না, ওই ইউজ কেসটা নিয়ে স্পেসিফিকলি, কিন্তু সম্ভব, রাইট? সম্ভব। আমরা বায়োমেট্রিক নিবন্ধন যদি 9 লাখে করতে পারি, তাহলে এই 9 লাখের ফেস নিয়ে কাজ করতে পারবো, ডেফিনেটলি সম্ভব, নিঃসন্দেহে কাজ করতে পারবো। তো আপনাদের সাথে পুলিশ চেষ্টা করছে কিভাবে কাজ করা যায় সেটা বোঝার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা পুলিশও। কিন্তু এখন টেকনোলজি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করে, সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, একইভাবে জঙ্গিবাদ নিয়ে যারা কাজ করে, রাইট? সো এই নকিংগুলোও তো মনে হয় গেজ টেকনোলজিকে পেতে হবে। হ্যাঁ, সো আমরা ডেফিনেটলি চাই যে জঙ্গিবাদ থেকে শুরু করে এনি কাইন্ড অফ ক্রাইম আমরা কিভাবে স্টপ করতে পারি আমাদের ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে, এটা আমরা ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে দেশের আপনার সিটিজেন হিসাবে আমাদের প্রাইভেসি মেইনটেইন করে সেই জিনিসটা করতে। সেখানে ন্যাশনাল সিকিউরিটি ডেফিনেটলি আমাদের একটা বড় ইউজ কেস। আমরা এটা নিয়ে কথা বলছি যে আমাদের প্রোডাক্টটা কিভাবে বানালে ন্যাশনাল সিকিউরিটিটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, এবং কিভাবে আমরা লেটস সে এনি অফ দ্য ল এনফোর্সমেন্ট থেকে উল্টো কথা বলছি, ঠিক একটা জঙ্গি গ্রুপ আপনার এই টেকনোলজি ব্যবহার করতে চাইতে পারে। ও আচ্ছা। সো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা ডেফিনেটলি ডিসাইড করে আমরা কার সাথে কাজ করব, কি ইউজ কেসে কাজ করব, যেমন আমরা সেক্ষেত্রে আপনি নিরাপদ কিনা, রাইট? আপনার ইচ্ছা অনিচ্ছার উপরে তো নাও নির্ভর করতে পারে, আপনি কিডন্যাপ হয়ে যেতে পারেন। এখানে ব্যাপার হচ্ছে যে টেকনোলজিটা তো ধরেন এটা ক্লাউডে রান করে, এটা আসলে টেকনিক্যালি ডাইরেক্টলি আমার কন্ট্রোলে যে আমি বসে করে দেবো। এখানে আমার পুরো টিম আছে যারা এটা নিয়ে কাজ করে, স্পেসিফিক কাস্টমার বাই কাস্টমার আমরা ডিপ্লয় করি, এবং অ্যাক্সেস খুব লিমিটেড করে দেওয়া হয়। সো ধরেন আপনি যদি চানও ইউজ করতে, এখানে অ্যাকচুয়ালি অনেক সেলস ফানেলস আছে টিমের মধ্যে, যেটা দিয়ে এটা অ্যাকচুয়ালি ডিসিশন হয় যে আমরা এভাবে সেল করবো এটসেট্রা। আমাদের প্রতিটা কাস্টমারের জন্য আমরা বড়সড় একটা সেলস ফানেল দিয়ে জিনিসটা মেইনটেইন করি। সো এনিওয়ান যারা আমাদের সাথে কাজ করতে চায় সেই ফানেল দিয়ে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকোয়ার করতে, এটা আসলে যে কোনো একজন বা দুইজনকে দিয়ে সম্ভব না জিনিসটা। এবং আমাদের যেহেতু টিম এখন 20 জন প্লাস, আমরা অ্যাকচুয়ালি মোটামুটি এই জিনিসগুলো অনেকজনকে দিয়ে মেইনটেইন করি। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে টেকনোলজি 1 বছর হয়ে গেছে, রাইট? 1 বছর প্রতিষ্ঠা, 20 জন 25 জন মিলে কাজ করছেন। কি পরিমাণ মানে ব্যবসায়িক সফলতার মুখ দেখলেন এখন পর্যন্ত? রাইট। সো আমরা সোফার ব্যবসায়িক ওয়াজ আমাদের রেভিনিউ নাম্বারস ডিসক্লোজ না করে আমাদের রেভিনিউজ মাশাআল্লাহ ইজ ভেরি গুড। আমরা অ্যাকচুয়ালি ব্রেক ইভেন করেছিলাম অ্যারাউন্ড সাম টাইম লাস্ট ইয়ার, যখন আমাদের অ্যাকচুয়ালি যে মাসের আয় ওয়াজ অ্যাকচুয়ালি মোর দেন ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করেছে গেছে। সো ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি এবার আমরা ফাইল করছি। সো আমাদের ফার্স্ট ট্যাক্স ইয়ার গত বছর ছিল। সো আমাদের এখন আমরা ফাইল করছি ইনকাম ট্যাক্স লাস্ট ইয়ারের জন্য। বাট আমরা বেসিক্যালি বেসিসের অলসো মেম্বার হতে চাচ্ছি ইনশাআল্লাহ। সো ফিউচারে হয়তো আমরা কিছু ট্যাক্স ব্রেকস অ্যাপ্লাই করতে পারবো আইসিটি খাতের আন্ডারে। বাট হ্যাঁ, আমরা ইনকাম ট্যাক্স এই বছর ফাইল করছি, এবং আমরা ইনকর্পোরেট করেছি সেপ্টেম্বরের লাস্ট ইয়ার। এখন আমি একটা প্রশ্ন করবো যে অনেক কিছু নিয়েই ব্যবসা করা যায়, গবেষণা করা যায়, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? সো দেখেন, বাংলাদেশে আউটসোর্সিং কমিউনিটি অনেক বড়, এবং তারা আইসিটি ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটি কাজ করে দিয়ে গিয়েছেন। আইসিটি ইন্ডাস্ট্রিটাকে এই পর্যায়ে আনার পিছনে তাদের অনেক অবদান ছিল, রাইট? তারপর আমরা দেখি রিসেন্টলি কিছু স্টার্টআপস যেরকম পাঠাও, যেরকম সহজ, তারা অনেক কাজ করেছেন, বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীকে দেশে এনেছেন, বাংলাদেশকে বিদেশি বিনিয়োগকারীদের ম্যাপে ফেলেছেন। টেক ইন্ডাস্ট্রি যদি আমি যখন ইনভেস্টরদের সাথে কথা বলি সিলিকন ভ্যালিতে, তারা পাঠককে চিনেন এক নামে, তারা ইলিয়াসকে চিনেন এক নামে। সো এই জিনিসটা তারা প্রমোট করে দিয়ে গেছেন। সো
কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে আমরা আউটসোর্সিং এ সাকসেসফুল ছিলাম আলহামদুলিল্লাহ, আমরা রাইড শেয়ারিং এ কাজ করছি, আমাদের আরো কিছু বিভিন্ন অ্যাপস আসতেছে, নেক্সট কি? সো আমরা লোকালি যে জিনিসগুলো করছি এগুলো কিন্তু অনেক জায়গায় হচ্ছে, বাট ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ কি ইম্পোর্টারের জায়গায় এক্সপোর্টার হতে পারে কিনা? এবং সফটওয়্যার যদি আমাদের এক্সপোর্টার মানে, এবং সেটা নট অ্যাবাউট আউটসোর্সিং, বাট আমি বলতেছি হাইটেক জিনিসপত্র যেটা ওয়ার্ল্ডের ফিউচার। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনডাউটেডলি হচ্ছে গিয়ে ফিউচার, যেখানে শুধু মানে বাংলাদেশ না, বাংলাদেশ এক্সপোর্ট করতে পারে রাইট এরকম রাইট। একটা। এখানে ধরেন আমরা যদি একটা এআইসিটি সফটওয়্যার ঢাকার মতো একটা কমপ্লেক্স সিটিতে চালাতে পারি, সেটা কিন্তু আমরা বিশ্বের অনেক সিটিতেই অ্যাপ্লাই করতে পারবো। সো হয়তো আমাদের এখানে সাকসেস স্টোরি উইল ডিটারমিন আমরা বাইরে কোথায় কোথায় জিনিসটাকে সেল করতে পারি, রাইট? সো সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্যান বিকাম অ্যান এক্সপোর্টার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। সো আমরা সরে আসবো, লেটস সে আমরা উইদাউট টেকিং এনি ক্রেডিট অ্যাওয়ে ফ্রম দেম, ডেফিনেটলি আমাদের যারা ওয়েবসাইট বানিয়েছেন, যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার বানিয়েছেন, তারা অনেক কাজ করেছেন আমাদের জন্য, বাট আমরা তার সাথে হাইটেক এক্সপোর্টেও ঢুকবো, এবং এটা একটা খুবই বড় ইন্ডাস্ট্রি এবং গ্রোয়িং ইন্ডাস্ট্রি, রাইট? সো এই জিনিসটাতে আমরা অ্যাকচুয়ালি একটা বড় পার্ট রাখতে চাই, যে আমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিটাতে বাংলাদেশকে ম্যাপে ঢুকাতে পারি এবং কিভাবে ইন্ডাস্ট্রির একটা মেজর প্লেয়ার হতে পারি। এই মুহূর্তে আপনার সম্ভাবনার কথা বললেন, বাংলাদেশকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি কিভাবে দাঁড়াতে পারে, সব অবস্টাকল কি মনে হচ্ছে, ঝামেলাটা কোথায় হতে পারে? সেখানে বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি ঝামেলা আছে। সো ধরেন আমি যদি ডিরেক্টলি কথা বলি, আমাদের কোম্পানিতে একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ফাইন্ডিং পিপল যারা এগুলা ব্যাপারে দক্ষ। আর্টিফিশিয়াল এখন ব্যাপারটা হয়ে গেছে কি, এখানে চিকেন অ্যান্ড এগ প্রবলেমের মতো অনেকটা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কোনো কোম্পানি না থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেউ শিখবে না, আর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না শিখে কেউ কোম্পানিও হবে না, রাইট? প্রথমে ফ্রি খাওয়াতে হবে, কফি চা ফ্রি খাবে। সো আমরা যে জিনিসটা করছি, যে ধরেন আমি ধরেন বাইরে কাজ করে এসেছি, আমরা আমাদের মতো মানে আরো কয়েকজন আছেন আমাদের মেন্টর হিসেবে, যারা অ্যাডভাইস করেন বাইরে থেকে, ইউএস আর কানাডা হয়তো কাজ করেন ওরা বিভিন্ন কোম্পানি, তারা আমাদেরকে অ্যাডভাইস করেন, এবং আমরা লোকাল ট্যালেন্ট হায়ার করে বাংলাদেশে তাদেরকে ট্রেন করার চেষ্টা করছি, সো দ্যাট তারা এআই অনেক ভালো পারে, রাইট? তাছাড়া আমরা যেটা করছি যে আমরা এখন অ্যামাজন এবং গুগল থেকে অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 2 লাখের উপরে ডলার্স অফ ক্রেডিটস পেয়েছি অনলাইন ক্লাউড ইউজ করার জন্য তাদের। সো আমরা এই ক্লাউড ক্রেডিটগুলো দিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমরা চাই বিভিন্ন স্টুডেন্টস আমাদের ক্লাউড প্ল্যাটফর্মগুলো ইউজ করে নিজেদের সফটওয়্যার ট্রেন করুক, এবং এগুলো যদি সফল রিসার্চ হয় আমরা হয়তো তাদেরকে আমাদের টিমে নিব, বা হয়তো তাদের বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এআই পড়ায়। সো বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এআই পড়ানোটা আসলে আমি জানি না ইন ডিটেল। অ্যাকচুয়ালি নর্থ সাউথের আমি জানি একটা কোর্সই আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা নিয়ে আমি গত কিছুদিন আগে অ্যাকচুয়ালি আমি ওখানে গেস্ট লেকচার হিসেবে গিয়েছিলাম। সো ওনাদের অ্যাকচুয়ালি একটা কোর্সই আছে এটার উপর, বাট তাছাড়া এমনি সব ইনস্টিটিউশনে হয়তো কোর্স করছেন এবং সবাই রিসার্চে ঢুকছেন, বাট এখানে বড় চ্যালেঞ্জটা কি, আপনি যদি এআই রিসার্চ করতে চান ইটস ডিফারেন্ট ফ্রম অন্যান্য এরিয়া, বিকজ অন্যান্য এরিয়াতে ধরুন আপনার একটা কম্পিউটার থাকলে আপনি সফটওয়্যার বানাতে পারবেন, গুড, বাট এআই এর জন্য আপনার অনেক সুপার কম্পিউটার লেভেলের কম্পিউটিং পাওয়ার দরকার, যেটা হয়তো নর্মালি একজন স্টুডেন্টের কাছে অ্যাভেলেবল না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে তো অ্যাভেলেবল, ল্যাবগুলোতে তো এখানেও অ্যাকচুয়ালি অনেক বড় একটা গ্যাপ আছে এখন পর্যন্ত। সো বিশ্ববিদ্যালয় যেটা অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবল, যেরকম যেটা হয় সেটা এনভিডিয়া যে কোম্পানি যারা অ্যাকচুয়ালি এগুলো হার্ডওয়্যার বানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য, সেটা একটা জিপিইউ ফ্রিতে দেয় একটা প্রফেসরকে, বা 2টা জিপিইউ ফ্রিতে দেয়, এবং তারপরে এটা ফান্ডিং নিয়ে অনেক প্রবলেম, বিকজ জিপিইউজ আর ভেরি এক্সপেন্সিভ। সো আমরা যে জিনিসটা করছি যে এই গ্যাপটাকে আমরা ব্রিজ করতে চাচ্ছি, যেহেতু আমাদের কম্পিউটিং পাওয়ার আছে, আমাদের কিছু ইনভেস্টমেন্ট আছে, এবং হয়তো আরও আসছে ইনশাল্লাহ। সো আমরা যেটা করি সেটা হচ্ছে কি, যে আমরা বাংলাদেশের প্রমিসিং রিসার্চার স্টুডেন্টস প্রফেসরদের সাথে কথা বলি, তাদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায় আমাদের ইনভেস্টমেন্ট আমাদের রিসোর্সেস দিয়ে, এবং তারা যদি সফলভাবে কিছু বানাতে পারে, ম্যান টু ম্যান কানেকশন, রাইট, এবং তারা যদি সফলভাবে কিছু রিসার্চ পেপার পাবলিশ করতে পারে, আমরা পাবলিশিং এ হেল্প করতে চাই। তাছাড়া এটাকে যদি প্রোডাক্টাইজ করে বিজনেসে পরিণত করা যায় এবং তাদেরকে যদি আমরা আমাদের সাথে নিতে পারি, সেটা নিয়েও আমরা কাজ করছি। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা নর্থ সাউথের একজনের সাথে রিসার্চে কাজ করছিলাম, হু রিসেন্টলি জাস্ট জয়েন্ড আওয়ার টিম। সো এখন হি ইজ নাও ওয়ার্কিং অ্যাজ এন ইঞ্জিনিয়ার অ্যান্ড রিসার্চার উইদিন গেজ। সো এরকম জিনিস আমরা প্রমোট করি অনেক। আমাদের এখানে যেহেতু আমরা ওয়ান অফ দ্য ফার্স্ট, ইফ নট দি ফার্স্ট এআই কোম্পানি বাংলাদেশে, সেখানে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, রাইট? সেখানে একটা রেসপন্সিবিলিটি হচ্ছে ইকোসিস্টেমটা তৈরি করা। যেরকম শামীম ভাই যে ই জেনারেশনের চেয়ারম্যান, উনিও এআই নিয়ে অনেক কাজ করেন, ওনার কোম্পানি এআই নিয়ে অনেক কাজ করেন। সো উনি আমাদের একজন খুবই সিনিয়র অ্যাডভাইজার, এবং উনি আমাদের একজন ইনভেস্টার। সো ওনার সাথে কাজ করা, ওনার কোম্পানির সাথে কাজ করা, অন্য বিভিন্ন চ্যানেলে যাওয়া, কিভাবে মানুষদেরকে এআই শেখানো যায়, কিভাবে তাদেরকে অপরচুনিটি দেওয়া যায় এবং এম্পাওয়ার করা যায়, সো দ্যাট তারা জিনিসপত্র বানায়, রাইট? এবং তাদের মাথা থেকে নতুন আইডিয়াস কিভাবে বের করা যায়, মানে এআই বাংলাদেশে ছড়িয়ে দেওয়া শুরু করা সবকিছুই গেস টেকনোলজির হাত ধরে শুরু হয়েছে। আমরা শুভকামনা জানিয়ে শেষ করব, আপনাদের জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। থ্যাংক ইউ। দর্শক, আজকের ইয়াংনেট এখানে শেষ করছি, ভালো থাকবেন।